নমস্কার বন্ধুরা, আমার নতুন ব্লগে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আশা করছি ভালো আছেন সবাই, যে যেখানে আছেন। আমরাও শিলিগুড়ি শহরে খুবই ভালো আছি। আজকে দ্বিতীয় তথা শেষ দফার জন্য ভোটের মতো আর কি আমি যাচ্ছি কয়েনগুলোকে জমা দিতে, এক্সচেঞ্জ করতে নোটে। ওটাতে একটু সময়টা বেশি লাগে, যার ফলে একদিনে সম্পূর্ণটা হয়নি। প্রথম দফায় হয়ে গেছে, দ্বিতীয় দফায় কিছু বাদ দিয়ে, কিছু ভালো কয়েন মূল কয়েন বাদ দিয়ে বাকিটা নিয়ে এখন আমি চললাম। একটু সময় লাগে তো গুনতে, ওদের নর্মাল ব্যাঙ্কিং হওয়াতে একটু অসুবিধা হয়। সেই জন্য যে টাইমে দিয়েছি সেই টাইমে যাচ্ছি। আমি আর টুকুর যাচ্ছি, মেয়েকেও দেখাতে হয়, শেখাতে হয়, সেসবগুলো চলুন আপাতত বেরোই। টুপুরকে গোটা ব্যাপারটাতে ইনভলভ করতে চাইছি, কারণ এই যে ভাঁড়টা জমিয়েছি এটাতে কন্ট্রিবিউশন কিন্তু ওদের সবার ছিল। বোম্বাদাই তো বেশি বেশি বেরোতো, কাজেই নিয়ম যদিও আমি করে দিয়েছি যে খুচরো খরচ করা যাবে না, কিন্তু বোম্বাদার বেরোনো সব থেকে বেশি হতো, ওই সব থেকে বেশি খুচরো এসে আমাকে দিত। তার মাঝখান থেকেই ভালো ভালো জিনিসপত্র পেয়েছি, সে তো আগের ব্লগে আপনাদের বলেইছি। তো এখন যেখানে যাচ্ছি আসলে ওটা করতে না সময় লাগে, সেজন্য বোম্বাদা যাচ্ছে ইউনিভার্সিটি, গেছে আর কি এই মুহূর্তে। তো ফেরত পথে কিন্তু ও ব্যাংকে আসবে, আর টাকাটা বাড়িতে আনবো না, ওই অ্যাকাউন্টে ওর সাথে ওখানেই জমা করে দেবো। আর এই যে টাকা, সেটা কখনোই বেশি ক্যাশ একসাথে তো বাড়িতে রাখা উচিত নয়। টাকাকে সবসময় একটু দৌড়তে দিতে হয় আর কি। বাড়িতে থাকলে তো ওই মূল্যবৃদ্ধি, যে জন্য আমি যদি 10 টাকা জমাই তাহলে কিছুদিন পর সেটার ভ্যালু দাঁড়াবে 7 টাকা। সেই জন্য খুব বেশি, হ্যাঁ, একটা কিছু লিকুইড ক্যাশ তো বাড়িতে রাখতেই হয় আপদ বিপদের জন্য, কিন্তু এমনিতে খুব একটা বেশি টাকা কিন্তু আমাদের বাড়িতে থাকে না। এগুলোও কিন্তু তাই হবে। আর ডিম্যাট অ্যাকাউন্টে গিয়ে সরাসরি টাকা জমা দেওয়া যায় কিনা জানি না, তবে আমি সবসময় দেখেছি এগুলো তো বোম্বাতেই হ্যান্ডেল করে বেশিরভাগ ক্ষেত্রে, সেহেতু ওই অ্যাকাউন্ট থেকে ডিম্যাট অ্যাকাউন্টে ট্রান্সফার করে নিয়ে তারপর শেয়ার কেনা, মিউচুয়াল ফান্ড কেনা, এগুলো হয়ে থাকে। তো যাই হোক, সেটাই আর কি হবে। এই সমস্ত খুচরো খরচা যে আমি যেগুলো জমাই, মাইক্রো সেভিংয়ের ব্যাপারটাতে তো আমার সত্যি সত্যি ভীষণ আগ্রহ তৈরি হয়েছে। সেগুলো সবই কিন্তু আমি মোটামুটি ইনভেস্টই করি, খুব অল্প টাকাই কিন্তু আমার বাড়িতে থাকে। তো যাই হোক, তারপর হয়ে গেল, সময় লাগলো খানিকটা। তারপর একটুখানি হঠাৎ করে উল্টো দিকে রাস্তায় মনে হলো একটু ফুচকা খাই, অনেক দিন পরে ফুচকা খেলাম। টুকুটার আমার অল্প খিদেও পেয়েছে এই সময়টাতে। আমরা জলখাবারটা ভারী খেয়ে বেরিয়েছিলাম, কিন্তু লাঞ্চ তো করিনি। তো যাই হোক, তারপর এখানে টুকটুক টুকটুক করে দেখুন কতগুলো ফুচকা খেয়ে নিলাম। জ্ঞানপাপি বোধহয় আমাকেই বলে, জানেন তো, জ্ঞানপাপির আর একটা নাম হচ্ছে, প্রতিশব্দ হচ্ছে ঝিনুক। আমার দুবার জন্ডিস হয়েছে, দুবারই কিন্তু এই ফুচকা খেয়েই হয়েছিল। কিন্তু তাও আজকে কতদিন পর হলেও লোভ আর কিছুতেই সামলাতে পারলাম না। টপ 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 করে 30 টাকা করে মাথা পিছু খেয়ে নিলাম, 20 টাকায় 6টা। তার সব মিলিয়ে আমি 9খানা ফুচকা খেয়ে ফেললাম দেখতে দেখতে। দেখলেন, আসলে এগুলো এই মুশকিল, কন্ট্রোল তো কিছুতেই থাকে না। তারপর খাওয়ার পর হয়ে যায় প্রচণ্ড মনোকষ্ট, যদিও ঠাকুরকে বলেছি, ঠাকুর এবার যেন কোনো গন্ডগোল না হয়, দেখো। কেউ আলু ছাড়া ফুচকা খায় পৃথিবীতে এই প্রথম বোধহয় কাউকে দেখা গেল। কি শুধু জল দিয়ে খেয়েছে, দেখুন লজ্জা পাচ্ছে, তাতেও তার ঝাল লেগেছে, শুধু জল দিয়ে খেয়েছে। খুব ঝাল লেগেছে না, ঠিক আছে, লজ্জা পাচ্ছে। একবার টুকুরকে বললাম, ও মা, এত কাছে এলাম যখন, তখন চল একটুখানি মাসকাবাড়ি বাজারটা করে নিই। তারপরে ঢুকতে গিয়ে আর ঢুকলাম না, কারণ বাড়িতে একটুখানি দেখে নিতে হবে যে কী কী জিনিস আছে, কী কী জিনিস নেই। এই দু এক মাস এরকম হয়েছে, জানেন তো, যে আমি জিনিসপত্র না দেখে কিনেছি, তারপর যেগুলো আছে সেগুলোই আবার বেশি বেশি কেনা হয়ে গেছে। তো যাই হোক, এরপরে একটা দোকান থেকে, এখানে হাঙ্গার পয়েন্ট বলে একটা দোকান আছে, টুকুরের জন্য বেশ কিছু আইসক্রিম কিনলাম। তো সে পেয়ে কি খুশি আমার মেয়ে, আইসক্রিমটা খেতেও ভীষণ ভীষণ ভালোবাসে। আর এইবারেতে এত ঝড় বৃষ্টি এবং আবহাওয়া অদ্ভুতভাবে বদলে গেছে যে রাধাচূড়া, কৃষ্ণাচূড়া, অমলতাস এগুলো ঠিকঠাক দেখতেই পাওয়া যাচ্ছে না। তো একটা অমলতাস দেখে খুব ভালো লাগলো। তারপর বাড়িতে এলাম, এসে তো যাই হোক এটা ওটা সারতেই তারপর ওই বোম্বাদা আগের দিন বেরিয়ে টুকুরের জন্য একটা কার্লন, হ্যাঁ এটা কার্লনই, ও অর্ডার দিয়ে এসেছিলো টুকুরের এই খাটটার জন্য। তা সেটা এসেছে, আসার পর শ্বশুরমশাই এসেছিলেন, সেটা ও ভদ্রলোক এখানে নামিয়ে দিয়ে চলে গেলেন আর কি। তো আমি আর টুপুর আর আলপনাদি মিলে এটা পেতে দিলাম আর কি, কার্লন। তার উপরে অবশ্য একটু পুরোনো যে তোষকগুলো সেগুলো 2টো লেয়ারে পেতে দিলাম, কারণ ওগুলো কোথায় রাখবো বুঝতে পারছি না। হ্যাঁ, আর 2 নম্বর কথা হচ্ছে প্লাস্টিক দেওয়া রয়েছে, তো এর ওপর দিয়ে যদি ওই এটা পাতি চাদরটা তাহলে না স্লাইড করবে। তো আমি তখন বললাম যে এই খাটটা তো আমার বাবার দেওয়া খাট আর কি, আমার দিনহাটার বাড়ির খাট এটা আর কি। আর তারপর এই চাদরটাও এবারে মা নববর্ষ উপলক্ষে দিয়েছে। যে বললাম, তো তুমি এই যে খাটটাতে তোষকগুলো যেগুলো উপর দিয়ে পাতলাম সেগুলোও কিন্তু দিনহাটারই তোষক।
তখন আমি বললাম যে তাহলে তখন একটা কাজ কর, এবার দিদার সবটুকুই যখন ওই দিনহাটার, তখন এই চাদরটাও আবার দিনহাটারই পাতা হোক। তা সেটাই পাতা হলো। আসলে জানেন কি, এই খাটটা বাবা কিন্তু টুপুরের জন্য বলে গেছিলেন। যখন তৈরি করা হয়েছিল তখন এটা টুপুরের জন্য ভেবে তৈরি করা হয়নি, সেটা অনেক অনেক আগের খাট আর কি, টুপুরের জন্মের অনেক আগের খাট। কিন্তু যখন টুপুর ছোট ছিল না, এই খাটটাতে শুয়ে শুয়ে দাদুকে টেনে টেনে নিয়ে এসে এই জায়গাটায় শুয়ে দাদুর পেটের ওপর পা তুলে দিয়ে ও গল্প শুনতো। বাবা তখন অন্য কোনো খাটে শুয়ে গল্প কেন জানি না শুনতোই না। বন্ধু দাদু, আমার বাবাকে বন্ধু দাদু বলতো, বন্ধু দাদু চলো ওই খাটে চলো, ওই খাটে চলো বলে টানতে টানতে, বাবার আঙুল ধরে টানতে টানতে ওই খাটে নিয়ে যেত। তো তারপরে ওই খাটটাতে শুয়ে শুয়েই ঘন্টার পর ঘন্টা, আমার বাবার ধৈর্য ছিল প্রচুর বাচ্চাদের সামলানোর, সেটাতে সব গল্প শুনতো এবং খুব আনন্দ করতো। এই খাটটাই ছিল টুপুরে যখন খুব ছোট ছিল, মানে একদম ছোট, তখন দিনাটা সব থেকে পছন্দের খাট। তখনই বাবা বলেছিল, বন্ধু এই খাটটা বড় হলে তোমাকেই আমি দিয়ে যাব। তো সেটাই এখন টুকুরের খাট হয়ে গেছে। আমি এই ভাঁড়টা নিয়ে এবার একটুখানি বসবো, কারণ এটাকে কয়েকদিন থেকেই ভাবছি যে ভাঙবো, কারণ টাকা পয়সা ঢোকানো যাচ্ছে না, সত্যি কথা ঠেসে ঠেসে ঢোকাতে হচ্ছে। একটা চামচের যে পেছনে যে ধরার জায়গাটা, মানে হ্যান্ডেলটা, সেটা দিয়ে টাকা যখন মানে রাখছি, তখন সেটাকে ঠেসে দিতে হচ্ছে। তো এটাকে ভাঙতে হবে, বুঝতেই পারছি। আমি চাইছি যে প্রত্যেক মাসে এমন একটা জমিয়ে ফেলতে, যাতে করে প্রত্যেক মাসে এটাকে আমি ভাঙতে পারি, কিন্তু সবসময় সেটা সম্ভব হচ্ছে না। 6টা ছিল, তার মধ্যে 3টে ভাঙা হলো আর কি। তো এখন হাতে একটুখানি লাগলো, এটা যখন করতে গেলাম হাতের মধ্যে একটু পড়ে গেল বাড়ি, সেটা ব্যথা লাগছে। তবে এই মাসে কিন্তু আমি অন্যান্য 2 মাসের থেকে অনেক বেশি জমাতে পেরেছি। সর্বসাকুল্যে এই মাসে আমার জমেছে হচ্ছে মোটামুটি 2720 টাকা। প্রথম মাসে জমিয়েছিলাম ওই 2240, তারপরের মাসে 1970, এই মাসে সেটা অনেকটাই বেশি হয়েছে, যেটার জন্য আমি সত্যি খুব খুশি। 2 মাসের টাকা জমলে আমি এটাকে ব্যাংকে গিয়ে দিয়ে আসবো, কারণ টাকা এরকম করে ঘরে খুব একটা রাখতে আমার ভাল লাগে না। আর এই টাকাগুলো তো কিছুই নয়, আমার সংসার খরচ থেকে যতটুকু, ধরুন ব্যাগে 500 টাকা ভাঙালে যদি 5টা 100 টাকার নোট হয়ে গেল, একটা হয়তো আমি ঢুকিয়ে রাখলাম, বা অন্যান্য এদিক ওদিক সেদিক অনেকগুলো 20 টাকা হয়ে গেল, অনেকগুলো 10 টাকা হয়ে গেল, সেগুলো আজলা ভরে ভরে তুলে রাখা, এবং তাতে করে সুন্দর জমে যায় কিন্তু। যাই হোক, আজকে এইটুকুই, আজকের দিনে আমি ব্লগটা করতে পেরেছি, কারণ তারপর কিছু মানুষজন চলে এলেন, আমাদের বন্ধুস্থানীয় মানুষ তারা, তো তাদের সাথে কথা বলতে গিয়ে আজকের দিনের ব্লগটা আজকে শেষ করতে পারলাম না। আর একটা কথাও বলে দিই, এই সময়টায় দেখবেন পিকচার কোয়ালিটি একটু খারাপ আসছে। আমি এই ঘরটাতে একটু আগে সন্ধেবাতি দিয়েছি, প্রচুর পরিমাণে ধোঁয়া দিয়েছিলাম, সেই ধোঁয়ার জন্য পিকচার কোয়ালিটি খারাপ হয়ে গেছে। সুপ্রভাত বন্ধুরা, কালকে আমি ব্লগটাকে এন্ড করতে পারিনি, যদিও দিনের ব্লগ দিনে এন্ড না করাটা আমার কাছে খুব একটা ভালো লাগার ব্যাপার নয়, কিন্তু করতে পারিনি। কালকে আপনার সাথে ওই দেখালাম, তারপর পরই আমার এক বন্ধু এসেছিলো, রূপক রেশমি, ওরা এসেছিলো, ওরা 11:30টার সময় কালকে আড্ডা মেরে তারপর গেছে। তা আমাদের না জানিয়ে এসেছিলো। তারপর রাত্রিবেলায় 9:30টার পর আমরা সব রান্না বান্না করে খুব আনন্দ করেছি, খুব। কিন্তু ব্লগটা খুব একটা হয়নি, কিছু কিছু সময় ব্যক্তিগত পরিসরে থাকে, মানুষের কাটাতে হয়, উচিত সেটা। কালকে সন্ধ্যেটা সেরকমই ছিল। তা যাই হোক, এখন সকালবেলা, মানে খুব সকাল নয়, এখন 9:30 মতো বাজে। তা এখন এই সমস্ত জিনিসপত্রগুলো কালকে শুকায়নি, সেই জন্য সব আবার বাইরে বের করে দিলাম। তালপোনা দিয়ে একটু আগে ঢুকলো, এবারে আমাদের জল খাবার টাবার সবগুলো খাওয়া হবে। এবং আজকের দিনে ভাবছি যে ঠিক আছে, আজকের দিনের ব্লগটাকে এরকমভাবেই চলুক। দিনের মধ্যভাগ থেকে আর ব্লগ যদি স্টার্ট না করি, কালকে যেটা হয়েছিল সকাল থেকে ব্লগ স্টার্ট করিনি, কেন করিনি কোনো কারণ নেই, সেটার জন্য এই জালে সন্ধ্যেবেলার মধ্যে কিন্তু ব্লগটাকে এন্ড করে দেওয়া যেত। তা যাই হোক, আর হয়নি। কালকে দ্বিতীয় ভাগ থেকে ব্লগ শুরু করে আজকে প্রথম ভাগটা কিছুটা চালানো যায়, তারপর যদি দেখি যে ব্লগটা একটা ঠিকঠাক টাইমে চলে এসেছে, তাহলে বন্ধ করে দিয়ে আবার পরের দফা থেকে আবার একটা নতুন ব্লগ স্টার্ট করবো। এই তো করতে পারি, আজকে অনেক কিছুই ঘটার মতো আছে, যেটার জন্য হয়তো বা হয়ে যাবে আর একটা ব্লগ, আর কি একদিনে 2টো ব্লগ বা 1.5টা ব্লগ। কিছুক্ষণ আগে তো আমি এখানে এসেছি, খানিকক্ষণ বসেছিলাম, এদিক ওদিক দেখছিলাম, অনেক কিছু দেখলাম যেগুলো খেয়াল করিনি এর আগে। কেন খেয়াল করিনি সেটা আমারই ভুল। তো সব মিলিয়ে মিশিয়ে বুঝতে পারছি কিছু জিনিসপত্র এবার আমাকে ধরতে হবে একটু চেপে। করে দিও বা করে দিস বলে না আমাকে এগিয়ে মানে এদের উপর ছেড়ে দেওয়া যাবে না আর কি। যাই হোক, এই যে কাপড় মেলা স্ট্যান্ডটা, যেটা দেখুন কিছু টাকা দিয়ে হলো তো কিনেছি, এটা আমার মোটামুটি ওই ধরুন 2700-2800 না কত টাকা যেন পড়েছিল। এখন খানিক দাম আরও কমেছে দেখছি, মানে আমি যে স্ট্যান্ডটা, বড় স্ট্যান্ডটা ওপরে পাঠিয়ে দিয়েছি সেইটার প্রতি যে কী তীব্র অনীহা এবং অযত্ন আমি দেখলাম। এটাতে তারা মেললেও এমনভাবে সেটাকে হ্যান্ডেল করবে, ডান্ডাগুলো বাঁকিয়ে দিয়ে, মানে কি বাজে যে অবস্থা। তো সেগুলো যেমন করলাম, হার্ড অ্যান্ড মানি তো, এগুলো তো আমি কিনেছিলাম,
তা যার ফলে সেটাকে নিয়ে একটুখানি স্ট্রং হতে হবে। ইতিমধ্যে যখন আমি ভয়েস দিচ্ছি তখন সেটা কিন্তু আমার হয়ে গেছে, মানে আমি রীতিমতো রাগারাগি করেছি যে এইরকম করে জিনিসপত্র কখনো তোমরা ব্যবহার করবে না। তো তারপর যাই হোক সেটাকে একটা ঠিকঠাক জায়গায় এনে তারপর ওই পদ্ম গাছের ওই জায়গাটাতে একটুখানি দেখতে গেলাম। তারপর অনেক কিছু দেখলাম, মাথাটা একটু গরম হয়ে গেল, তাই একটুখানি নিজেকে ঠান্ডা করতে গরম চা খাচ্ছি। খেয়ে একটুখানি নিচে যাবো, আলপনাদির সাথে একটুখানি কথা আছে। এই সময়টাতে মামুনি আলপনাদি দুজনেই একসাথে পেলাম, দুজনকেই মানে বলে এলাম আর কি। তো যাই হোক তারপরে এবার ওপরে যাব। ওপরে গিয়ে মানে আমি ওই পদ্মের জায়গাগুলোতে দেখছি যে আমি এমনিতে জল ওভারফ্লো করি, কিন্তু খুব বড় মাত্রায় জল ওভারফ্লো সেটা আজকে আমি করব ঠিক করেছি। তো হয় কি, অল্প একটু জল ওভারফ্লো করি বা জল কমে গেলে জল ভর্তি করে দিই, আর যদি গাছে জল লাগে তখন জল দিই। কিন্তু আমি মাটি পড়ে পড়ে রীতিমতো এই জায়গায় যে নর্দমার মুখগুলো, মানে ছাদ থেকে যে নিচে যাওয়ার নর্দমার মুখগুলো যে প্রায় বন্ধ হয়ে যাওয়ার জোগাড়, সেটা আমি এতটা লেভেলে খেয়াল করিনি। অথচ এই জন্য মানে আমাদের যে কর্মসহায়িকা তাকে এক্সট্রা বেতনও দেওয়া হয়, সব কিছুই করা হয়। পাতা পড়ে নোংরা পড়ে সমস্ত এদিকের মুখগুলো বন্ধ, কোনোদিন হাত ভরে একটুও ঝাঁট দেয় না বা সেগুলো কিছু করে না। লাস্ট আগের মাসে আমি একদিন করিয়েছিলাম, তারপরে 1 মাসের মধ্যে এত কিছু জমেছে, সেটা আমি দেখছি যে এই জায়গায় পাতাগুলো পড়ে আছে। সে দিনহাটায় যা গেছি তার আগে আমি আলপনাদিকে বলেছি, আলপনাদি এগুলো সরাও। তা সরাই করে করে সে আর সরায়নি। তা এইগুলোতে এখন কি হয়েছে আপনারা একটু বাদেই দেখতে পাবেন, জল যেহেতু আজকে আমি বেশি মাত্রা ওভারফ্লো করেছি, সেহেতু যে জল চলে পুরোটা এদিকটা চলে আসছে এবং পুরো পেছনটা পুরো পুকুর হয়ে গেল। হ্যাঁ, পদ্ম গাছ থাকলে একটু তো জল বেশি লাগেই, সে তো স্বাভাবিকই। তো আর তারপরে হচ্ছে এটা ঢাকা ছাদ, তো যে অনেক সময় যেটা হয় যে বৃষ্টির জলে জল ওভারফ্লো করে যায়। নিচের গামলাগুলোতে যেমন আর সব প্রত্যেক সপ্তাহে 3-4 বার করে ওভারফ্লো করতে হয় না, কিন্তু ছাদে তো সেটা করতেই হয়। কিন্তু আজকে দেখলাম, কালকে রেখেছি যে জলগুলোতে একটু বেশ ভালো রকম শ্যাওলা পড়েছে। আজকে ভেবেছিলাম যে না, তাহলে একটু বড় করে ভালো করে দিতে হবে। তা সেটা করতে গিয়েই দেখছি জল যাচ্ছে না কেন, দেখছি মুখগুলো সব বন্ধ হয়ে গেছে। তা সেটাই নিয়ে একটুখানি বললাম আজকে। তো যাই হোক তারপরেও নিচে যখন এইসব কাজ সেরে গেলাম, এটা পুরো করতে কিন্তু আমার পুরো ছাদটাকে এরকম করে করতে আমার প্রায় ঘন্টাখানেকের ওপর লেগেছে। তখন যখন নিচে গেলাম তখন মামুনি চলে গেছে। তো ঠিক আছে, ওকে এরপরে একদিন বলতে হবে যে তোমার অন্য কাজে তোমাকে খানিক বিরাম আমি দিচ্ছি, কারণ কাজ অল্প অল্প থাকলে না কাজ করতে সময় লাগে না। কিন্তু যেই লেভেলের কাজ ও জমিয়ে ফেলেছে ছাদে, তাতে করে অন্য কাজ যদি ও করে তাহলে একটু অসুবিধা হবে আর কি। আর তাছাড়া আমি এটা কোনোভাবেই অস্বীকার করতে পারি না যে বাচ্চাটা ছোট, সেটাকে রেখে আসে ওকে একটা নির্দিষ্ট সময়ের মধ্যে বাড়ি পৌঁছাতেই হবে। তো এরপরে একদিন ওকে বলতে হবে যে তোমার অন্য কাজে তোমাকে বিরাম দিচ্ছি, তুমি শুধু ছাদটাকেই পরিষ্কার করো। ছাদটা পরিষ্কার করে নিয়ে তারপরে না হয় সেদিন আমরাই না হয় ঘরটা ঝাড় দিয়ে মুছে কাপড়টা কেচে নেব, সেরকমই করতে হবে, নাহলে উপায় নেই। ছাদ খারাপ হয়ে যাচ্ছে সত্যি কথা। আর এই জায়গাটাতে আমি একটু ভালো করে ধুয়ে দেবো সেটার পরিকল্পনা করছিলাম, কিন্তু করলে কি হয়, পাশের ফ্ল্যাটে জল চলে যেতে পারে, সেই জন্য আর সেটা করা গেল না। তো এখন আপাতত নিচেরটা পুরোটা আমার একদম মানে ভিজে জুবে হয়ে গেছে। এরপর আমাকে একটুখানি যেতেই হবে নিচে, গিয়ে চান করতে হবে। কিন্তু তার আগে আমার মনে হলো যে জলটা কাহাতক আর এরকম পুকুর হয়ে থাকবে, তার থেকে ঝাঁটা দিয়ে আমি এটাকে পরিষ্কার করে দিতামই। কিন্তু একবার ভেবেছিলাম যে যেটুকু হচ্ছে ওই চুয়ে যেটুকু যাবে, তারপর মনে হলো যে না, এটা করা যাবে না, এটা একদমই ভুল হচ্ছে। সেই জন্য এটাকে সরিয়ে দিলাম, দিয়ে তারপর আমি এখন বসলাম হচ্ছে এই জায়গা পরিষ্কার করতে আর কি। তো সেটা পরিষ্কার করে নেওয়ার পর ওই মুখের সামনে থেকে অনেকটা মাটি, অনেকগুলো পাতা, এগুলো সব কিছু ফেলে দিলাম। এবং এরপর বলতে হবে 3-4 দিন আর ছাদে যেন কোনো রকম জল না পড়ে, কারণ শুকনো যদি না থাকে ছাদ, তাহলে এই মাটিগুলোকে কোনোভাবেই টেনে টেনে বার করা যাবে না। এগুলো সব গাছের গোড়ারই মাটি, সেগুলো সব ধুয়ে পড়ে গেছে। তো যাই হোক তারপরে এলাম, চান টান করে ঠাকুরকে একটু মানে পুজো দিলাম। এবং আজকে পুজো দিয়েছি হচ্ছে একদিকের যত পিটুনিয়া ছিল সমস্ত তুলে নিয়েছি, আজকে আর নিচের কোনো ফুল নিইনি। এই পিটুনিয়াগুলো দিয়েই আজকে পুজো দিলাম। এরপরে বাকি ভাগের পিটুনিয়া দিয়ে কালকে পুজো দেবো। কালকেও কোনো রকম ফুল বাইরে থেকে আর বা বাগান থেকে আনতে হবে না। তারপর আমার গাছগুলোকে তুলে দিতে হবে, শীতের গাছগুলো। ফাইনালি তারপর হয়তোবা আমার বারান্দা বাগান থেকে শীত বিদায় নেবে। ওইটা এখন ওরকমই করা আছে। জলটাকে পুরোপুরি না শুকিয়ে দিলে না ওই জায়গাটা দেওয়া যাবে না। প্লাই তো যতই হোক, একটা ইট টিট যদি তলায় থাকতো তাহলে একটা কথা ছিল। আর এটা তো মোটামুটি আর 6-7 দিন জল ওভারফ্লো করা যাবে না, কারণ নিচটাকে পুরোটা শুকোতে হবে, তারপর ঝাঁট দেওয়া, পরিষ্কার করা, এসবের ব্যাপার আছে। আর খুব একটা না এই ছেড়ে দিয়েই
গন্ডগোল হয়ে যাচ্ছে আর কি, আর ছাড়া যাবে না সত্যি। এবার যখন উপরে আসবে পেছন পেছন আসতে হবে। আসলে ওদেরও দোষ নয়, নিজেদের জিনিস নিজেরা না দেখে রাখলে গড়বড় হয়ে যাবে। তো আমি না আগের দিনে এই যে এই ভাতটা ভাঙতে গিয়ে এই ব্লগেতেই বোধহয় দেখিয়েছি, হাতে একটা লাগলো, এই লাগাটা দেখুন রক্তটা কীরকম জমাট বেঁধে গেছে, ব্যথাও আছে, সাংঘাতিক কিছু নয় কিন্তু আছে। ও বাবা, এখান থেকে দেখুন দেখি হঠাৎ করে চোখে পড়ছে কী ব্যাপার, বোগেনভেলিয়া গাছে সাদা রঙের অপরাজিতা। তারপর বুঝলাম আলপনাদির যা স্বভাব, এই যে অপরাজিতা গাছ এখানে গেড়ে দিয়েছে, সেটা উঠেছে, সাদা অপরাজিতা ওখানে ফুটে আছে, ভালোই লাগছে দেখতে। কালকে তো ব্লগ দেবো না, মানে আজকে হচ্ছে 3রা, একটা টান টান উত্তেজনার একটা আবহ, মনে হচ্ছে যেন ওয়ার্ল্ড কাপ ফিল হচ্ছে। এই ব্লগটা দেবো না ভাবছি, কিন্তু আমি ব্লগ করবো কালকে, কারণ কি হবে কি না হবে সেটা নিয়ে আমাদের মধ্যেও কিছু একটা থাকবে। যেমন 29 তারিখে আমি ব্লগ করিনি, তো ব্লগ করাই যেত, পরে মনে হলো যে না না করার কিছু ছিল না, একটা গোটা দিনের দিনলিপি বাদ চলে গেল। হ্যাঁ পরে আপলোড করব, কিন্তু করবো ব্লগটা, কারণ এই যে ছোটো ছোটো ব্লগগুলো না পরে যখন আমি দেখি আমার ভালো লাগে। এখন আজ থেকে 5 বছর আগের ব্লগগুলো যখন দেখি তখন কি ভালো যে লাগে দেখতে। আর কালকে একটা ঐতিহাসিক দিন, যাই হোক না কেন রেজাল্টে, যখন আপনারা ব্লগ দেখবেন ততক্ষণে আমরা সবাই জানি যে কোন দিকে হাওয়া যাচ্ছে, কিন্তু এখনও পর্যন্ত টান টান একটা উত্তেজনার সময় তো বটেই, যেই মুহূর্তে বসে কথা বলছি, এবং সেদিনটা কেন ব্লগের আওতা থেকে বাদ যাবে। তো আজকের দিনের দ্বিতীয় ভাগের ব্লগ আমি একটু বাদ থেকেই শুরু করব, ঠিক করে রেখেছি। টুকুর আমার ক্রিস্পি চিকেন খেতে চেয়েছে, ক্রিস্পি চিকেন বানাবো আজকে, একটু মাসকাবাড়িটা করে আনি। হ্যাঁ কালকে ভেবেছিলাম যাবো, কিন্তু একটুখানি হেঁসেলটা না দেখে, যে যেগুলো আছে সেগুলোই আবার দুবার করে নিয়ে আসার তখন দরকার নেই, শেষবারের মতো একটুখানি ঝালিয়ে যাই যে কী কী আছে, কী কী লাগবে, কী কী একদমই শেষ, কোনগুলো ধরাই হয়নি, এগুলো তো একটুখানি মাথায় রাখা উচিত। আর একটা জিনিস কথা বলতে বলতেই দেখতে পাচ্ছি, আর আপনারা না দেখার, মানে দেখারও লোভ সামলাতে পারছি না, পতাকাটা সবুজের মাঝখানে এত সুন্দর লাগছে, ক্যামেরাতে অত ভালো লাগছে না কিন্তু। হ্যাঁ এই যে আমি তো ক্যামেরা দিয়েই এখন দেখছি, কিন্তু খালি চোখে এটা অদ্ভুত সুন্দর লাগছে গো, লাল গেরুয়া সব মিলিয়ে মিশিয়ে, আহা, দূর থেকে আরও বেশি ভালো লাগছে, জুম করলে অতটা ভালো খুলছে না। তো চলুন বন্ধুরা, আজকের দিনের ব্লগটাকে আমি শেষ করব, ব্লগটাকে আজকেই আমি এডিট করে তারপর কালকের ব্লগটাকে আবার শুরু করবো, মানে আজকের ব্লগে একটু বাদে থেকে আবার শুরু করব। চলুন দেখা হচ্ছে বরং কালকে একটা নতুন ব্লগে। যদি আমার ভিডিও ভালো লাগে তাহলে প্লিজ সাবস্ক্রাইব করবেন, পাশে নোটিফিকেশান বেলটাকে অন করবেন, যাতে ভিডিও দিলেই নোটিফিকেশান আপনাদের সবার কাছে চলে যায়। দেখা হচ্ছে আগামীকাল, ততক্ষণের জন্য টাটা।